আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা বিগত ক্লাসগুলোতে ব্যাকরণিক শব্দশ্রেণী পড়াচ্ছিলাম। তো ব্যাকরণিক শব্দশ্রেণী ৮ প্রকার বলেছি আমরা। এর মধ্যে আজকে আমরা যোজক আলোচনা করব। যোজকটা তোমাদের কাছে অপরিচিত এই জন্য যে প্রচলিত ব্যাকরণে যোজক নেই, যোজকের কথা বলা হয়নি। কিন্তু ইংরেজির অনুকরণে যোজকটাকে আমরা বলতে পারি কনজাংশন, কানেকটিভস, যোজক। তো যোজকের সংজ্ঞাটা আমি আগে আলোচনা করতে চাই। যোজক একটা বাক্যের সঙ্গে অন্য একটা বাক্যের বা বাক্যের অন্তর্গত একটা পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন। বিয়োজন হলো পৃথককরণ অথবা সংকুচন ঘটায়, অর্থাৎ বাক্যের অর্থটাকে সংকুচিত করে ফেলে। তাহলে সংজ্ঞাটা বলবো এইভাবে, আমরা যেভাবে খাতায় লিখব সংজ্ঞাটা, এটা হলো এইভাবে লিখতে হবে যে যে ব্যাকরণিক শব্দশ্রেণী একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকুচন ঘটায় সেগুলোকে যোজক বলে। আবারও বলছি, যে ব্যাকরণিক শব্দশ্রেণী একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য একটা পদের সংযোজন, বিয়োজন, সংকুচন ঘটায় সেগুলোকে যোজক বলে। আশা করি তোমরা এটা সুন্দর করে খাতায় লিখতে পারবে। যেমন উদাহরণ দেব আমরা একাধিক। এতগুলো বই আর এতগুলো খাতা ওই ব্যাগে ধরবে? তাহলে এখানে এতগুলো বই, এতগুলো খাতা, এর মাঝখানে আর শব্দটা হলো যোজক। অর্থাৎ এতগুলো বই একটা বাক্যকল্প, বাক্যের অংশ, এতগুলো খাতা এটাও বাক্যকল্প বা বাক্যের অংশ। এই দুইটা শব্দকে যুক্ত করেছে আর শব্দটা। এই আর তাহলে যোজক। এতগুলো বই আর এতগুলো খাতা ওই ব্যাগে ধরবে? তাহলে আমরা আর এর নিচে কলম দিয়ে একটা দাগ দিয়ে দেব। ফুলদানিটা ভালো করে ধরো, এখানে একটা বাক্য শেষ হয়েছে, নইলে পড়ে যাবে। এখানে দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে। ফুলদানিটা ভালো করে ধরো, ফুলদানিটা পড়ে যাবে। মাঝখানে আমরা যুক্ত করেছি নইলে। ফুলদানিটা ভালো করে ধরো, নইলে পড়ে যাবে। তাহলে এখানে নইলের নিচে আমরা দাগ দেব, এটা একটা যোজক, কারণ দুটি বাক্যকে এটা সংযুক্ত করেছে। তো যোজকের কাজ হলো একাধিক শব্দ, বাক্যকল্প কিংবা বাক্যকে জুড়ে দেওয়া বা সম্পর্কিত করা। অর্থ ও সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজককে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। 5 ভাগে ভাগ করা চলে, বিন্যস্ত করা চলে। তাহলে যোজককে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। তো যোজকের শ্রেণী বিভাগ বলবো আমরা 5 ভাগে ভাগ করা চলে। সাধারণ যোজক, এই ধরনের শব্দ শ্রেণী দুটি শব্দ কিংবা বাক্যকল্পকে জুড়ে দেয়। যেমন নিপা আর দীপা একে অন্যের বন্ধু, এখানে আর শব্দটা সাধারণ যোজক। সুখ ও সমৃদ্ধি কে না চায়, এখানে ওটা হলো একটা সাধারণ যোজক। আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়, এখানে আর হলো যোজক। দুইটা বাক্যকল্প, আমাদের সমাজ, ওদের সমাজ। আর প্রথমে দেখেছি নিপা আর দীপা দুটি শব্দকে যুক্ত করেছে, সুখ ও সমৃদ্ধি দুইটা শব্দকে যুক্ত করেছে। আর দুটি বাক্যকল্প বা বাক্যের অংশ, বাক্যাংশ, আমাদের সমাজ আর ওদের সমাজ, এখানে দুটি শব্দের চেয়ে একটু বেশি কিছু বাক্যের অংশ, এই দুইটাকে যুক্ত করেছে। আবার দুটি বাক্যকে সংযুক্ত করে দেখো, জলদি দোকানে যাও, এখানে একটা বাক্য শেষ হয়েছে, এবং একটা পাউরুটি কিনে আনো, তাহলে এখানে বাক্য দুটি। জলদি দোকানে যাও, একটা পাউরুটি কিনে আনো, এই দুটি বাক্যকে এবং দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এবং আর, এই শব্দগুলো সাধারণ যোজক। এগুলো দুটি শব্দ, দুটি বাক্যাংশ বা দুটি বাক্যকে যুক্ত করতে পারে।
দ্বিতীয়টা হলো বৈকল্পিক যোজক, তাহলে আমরা 2 নম্বরে লিখব বৈকল্পিক যোজক, অল্টারনেটিভ, যেটা বিকল্প। এ ধরনের যোজক একাধিক শব্দ, বাক্যাংশ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন লাল বা নীল, এখানে বিকল্প আছে, লাল বা নীল, যে কোনো রং হলেই চলবে। এখানে বাটা হলো বৈকল্পিক যোজক। তিনি হয় ট্রেনে না হয় বাসে যাবেন, এখানেও বিকল্প আছে, ট্রেনে না হয় বাসে, হয় ট্রেনে না হয় বাসে। তাহলে আমরা হয় এবং না হয় এই দুইটা বৈকল্পিক যোজক এবং এগুলোর নিচে দাগ দেব। সারাদিন খুঁজলাম অথচ বইটা পেলাম না, এখানে খোঁজাখুঁজি হলো, বইটা পাওয়া গেল না, এখানে অথচ, এই অথচটা হলো আমাদের বৈকল্পিক যোজক। প্রথমে 1 নম্বরে লিখেছি সাধারণ যোজক, 2 নম্বরে লিখব বৈকল্পিক যোজক, 3 নম্বরে লিখব বিরোধমূলক যোজক। বিরোধমূলক যোজকটা কন্ট্রাস্ট। দেখো, এ ধরনের যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বক্তব্যের সংশোধন বা বিরোধ নির্দেশ করে। যেমন তোমাকে চিঠি লিখেছি কিন্তু উত্তর পাইনি। এখানে তোমাকে চিঠি লেখা হয়েছে কিন্তু উত্তর পাইনি, কিন্তুর নিচে দাগ দিয়েছি, এটা হলো আমাদের বিরোধ। এত বৃষ্টি হলো তবু গরম গেল না, গত 2 দিনের অবস্থাটাই দেখো, এত বৃষ্টি হলো তবু গরম গেল না। এই তবু, কিন্তু এগুলো একটা বাক্যের বিরোধ বা সংশোধন নির্দেশ করার কারণে এগুলো হলো বিরোধমূলক যোজক। বিরোধমূলক যোজক। তারপরে আমরা আলোচনা করছি 4 নম্বরটা, এটা হলো কারণবাচক যোজক। কারণ, এটা নামের মধ্যে পরিচয়টা পাওয়া যাচ্ছে, দেখো। এ ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। এ ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি হলো অন্যটির কারণ। যেমন দেখো, জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট। এখনকার পরিস্থিতিটা দেখো, জিনিসের দাম বেড়েছে কারণ বিভিন্ন জেলায় লকডাউন চলছে, কারণ। এই কারণের নিচে দাগ দেওয়া, এটা হলো কারণবাচক যোজক। যেহেতু ঠান্ডা লেগেছে তাই আইসক্রিম খাচ্ছি না, বর্তমান প্রেক্ষাপটে কি বলা যায়? যেহেতু করোনা কাল তাই আইসক্রিম খাচ্ছি না, ঠান্ডা লাগানো যাবে না, এই জন্য আইসক্রিম খাচ্ছি না। তাহলে দেখো, যেহেতু তাই, যেহেতু করোনা কাল চলছে তাই আইসক্রিম খাচ্ছি না, যেহেতু তাই, এটার নিচে দাগ দাও। তাহলে এটা হলো তোমার কারণবাচক যোজক। সময় নেই তাই বলতে পারছি না, সময় নেই তাই বিস্তারিত বলতে পারছি না, এই যে তাই, সময় না থাকার কারণে বিস্তারিত ব্যাখ্যা করা যাচ্ছে না, এটা হলো তাই এর নিচে দাগ দেওয়া। তুমি অপরাধী অতএব শাস্তি পাবে, তো তুমি অপরাধ করেছো এ কারণে শাস্তি পেতে হবে, তো অতএব। তাহলে কারণবাচক যোজকের জায়গায় আমরা কারণ, যেহেতু, তাই, অতএব এগুলো লিখব। অবশ্যই বাক্যের ভিতর ব্যবহার করব এবং নির্দিষ্ট করে দাগ দিয়ে দেখিয়ে দেব এটা হলো কারণবাচক যোজক। জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট, কারণের নিচে দাগ। যেহেতু করোনা কাল তাই আইসক্রিম খাচ্ছি না, যেহেতু এবং তাই। সময় নেই তাই বলতে পারছি না, তাই। তুমি অপরাধী অতএব শাস্তি পেতে হবে, অতএব। এগুলোর নিচে দাগ দিলে আমরা কারণবাচক যোজকের উদাহরণটা দেখাতে পারলাম। দেখো, এগুলোতে কিন্তু শর্তের অর্থও ফুটে ওঠে, শর্ত আরোপ করা। যেমন তুমি তাড়াতাড়ি রওনা দাও নইলে ট্রেন ধরতে পারবে না, তাড়াতাড়ি রওনা না দেওয়ার কারণে ট্রেন মিস করতে পারো। তাহলে এই যে নইলে, দ্রুত শিল্পায়ন দরকার নতুবা দেশের উন্নতি হবে না, তো এই যে নতুবা, এগুলো শর্ত সাপেক্ষে কারণবাচক যোজক। তারপর দেখো 5 নম্বরে লিখব সাপেক্ষ যোজক। আমরা কিন্তু আমাদের হাসিনা ম্যাডামের ক্লাসে সাপেক্ষ সর্বনাম প্রশ্নটা সম্ভবত পড়েছি, আমি ম্যাডামের সাথে কথা বলেছি, ম্যাডাম বলেছে যে তোমাদেরকে তিনি সাপেক্ষ সর্বনাম পড়িয়েছেন। তো এখানে সাপেক্ষ সর্বনামকে আর সাপেক্ষ যোজককে কিন্তু
মিশিয়ে ফেলা যাবে না। সাপেক্ষ যোজকটা দেখো, এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। এটাকে কিন্তু প্রথাগত ব্যাকরণের শর্তবাচক বা সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় অব্যয় বলা হয়। তোমরা জানো প্রথাগত বা প্রচলিত ব্যাকরণে পদকে আমরা 5 ভাগে ভাগ করতাম এবং ওখানে অব্যয় ছিল। অব্যয় নামে একটা শ্রেণী বিভাগ ছিল, অব্যয় আমরা সবাই চিনি। তো এই সাপেক্ষ যোজকটা হলো তোমাদের সেই অব্যয়ের একটা শ্রেণী বিভাগ, যেটাকে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলা হয়। অর্থাৎ এগুলো পরস্পর সম্বন্ধযুক্ত, পরস্পর নির্ভরশীল যুগ্ম শব্দ। যুগ্ম মানে জোড়া শব্দ, পরস্পর নির্ভরশীল জোড়া শব্দ। যদি, তবে, যত, তত। যেমন যত গর্জে তত বর্ষে না, যত তত পরস্পর নির্ভরশীল এগুলো এবং জোড়া শব্দ। যদি রোদ উঠে তবে রওনা দেব, যদি এবং তবে। যদি বৃষ্টি থামে তাহলে বের হব। এই যে যদি, তবে, যত, তত এগুলো হলো আমাদের সাপেক্ষ যোজক। এগুলোকে দেখে সাপেক্ষ সর্বনামের সাথে মিশিয়ে ফেলবো না। আর এগুলোকে আমরা বলছি প্রথাগত ব্যাকরণে এগুলোকে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলা হতো। তো যোজকের বিস্তারিত ব্যবহার, যদি প্রশ্নটা আসে যে যোজক কি বা যোজকের প্রকারভেদ আলোচনা করো, তো যোজকের প্রকারভেদ আলোচনা করতে বললেই তোমাকে কিন্তু সংজ্ঞাটা প্রথমে লিখে নিতে হবে। সংজ্ঞাটা লিখে নেব আমরা, যে ব্যাকরণিক শব্দশ্রেণী একটা বাক্যের সঙ্গে অন্য একটা বাক্যের বা বাক্যের অন্তর্গত একটা পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায়, সেগুলোকে যোজক বলে। আর যোজকের প্রকারভেদ হিসেবে আমরা বলছি যে যোজক 5 প্রকার: সাধারণ যোজক, ও এবং আর, বৈকল্পিক যোজক বা হয় না হয়, অথচ, বিরোধমূলক যোজক, কিন্তু, তবু, কারণবাচক যোজক, কারণ, যেহেতু, তাই, অতএব। তারপর আমরা দেখেছি নতুবা। সাপেক্ষ যোজক আমরা বলছি পরস্পর নির্ভরশীল জোড়া শব্দ, যত তত, যদি তবে। তাহলে আশা করি তোমরা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। সুন্দর করে আমাদের বাংলা খাতায় প্রশ্নটা নোট করে ফেলবো। প্রয়োজনে আমাদের এই ক্লাসটা আমরা একাধিকবার দেখব এবং লেকচার থেকে লেখার চেষ্টা করব যাদের বই নাই। আর যাদের বই আছে তাহলে তো ভালো কথা, বইয়ে অবশ্যই থাকবে, যে কোনো একটা ব্যাকরণ বই হলেই হবে। সেই ব্যাকরণ বইয়ে যোজকের আলোচনা থাকবে, তবে বইটা নতুন হতে হবে, কারণ প্রথাগত ব্যাকরণে ব্যাকরণিক শব্দশ্রেণী আগের বইগুলোতে পাবো না আমরা। তোমরা সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।